আমরা এখন ঘটনায় যাই। আমাদের আসলে ফুটবলের মাঠ থেকে চলে যেতে হবে বান্দরবনের শ্মশানে এবং আমাদের একজন অতিথিও আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে চলুন আমরা ঘটনা শুনে আসি। তবে তার আগে জানাই যে পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি এখন মানে ইউ হ্যাভ অ্যাক্সেস টু অন্য ভুবন এবং আপনি চাইলেই এখন অন্য ভুবনে ঢুকতে পারেন। সেজন্য যেটা করতে হবে www.bhoot.com.bd, সেখানে গিয়ে আপনি চলে যাবেন অন্য ভুবনে এবং দেখুন সেখানে কী কী ধরনের কন্টেন্ট রয়েছে। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে। সো আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে ইউটিউবটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকে আমাদের প্রথম ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকে সার্বিক সহযোগিতা আমার সঙ্গে এই শোটা আসলে অর্গানাইজ করেন রাব্বি। সো আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলতে ভুলে যাই, বাট রাব্বি ইজ দেয়ার, রাব্বি ইজ অলওয়েজ দেয়ার। এবং আপনারা যারা আসলে আসেন এই শোতে তারাও রাব্বির মাধ্যমে আসেন। সো থ্যাংক ইউ রাব্বি। আজকে এরকম একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের পরেও আবারও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকে কিছুক্ষণের মধ্যে একজন অতিথি হয়তো আমাদের সাথে জয়েন করবেন। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি খোকন ছদ্মনাম। এবার আমি ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। আমি ২০২৩ সালের শেষ দিক থেকে ভূত.com এর সাথে আছি। নিয়মিত এই ভূত.com শোনা হয় ডাউনলোড করে। বহুদিন ভেবেছি একটা ঘটনা শেয়ার করব, তবে হয়ে ওঠেনি, তাই আজ লিখতে বসলাম। আজকে যে ঘটনাটি শেয়ার করব তা হলো বান্দরবান জেলার লামা উপজেলার কোনো একটি পাহাড়ি এলাকার ঘটনা এবং ঘটনাটি আমি আমার এলাকার এক চাচার কাছ থেকে বেশ কিছুদিন আগে শুনেছি। আমি ওনার নাম এবং এলাকার ঠিকানা উল্লেখ করতে চাই না, তবে ঘটনার শেষে আমার ঠিকানা সহ পুরো ঠিকানা আমি শেয়ার করব। একদিন বিকেলের আড্ডায় চাচা তার ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন। আমি ওনার ভাষাতেই বলার চেষ্টা করব। এর আগে আমার এলাকার বিবরণটা একটু দিয়ে নেই। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বান্দরবানের অধিকাংশ জায়গাতেই পাহাড় এবং অধিকাংশই আদিবাসী। আমাদের এলাকাটাও ঠিক তেমনি পাহাড়ের ঢালের এলাকা, আর অন্য পাশে ছোট একটি নদী। এলাকার এক পাশে পাহাড়, অন্য পাশে নদী। এক পাশে এলাকা পায়ে হেঁটে গেলে স্কুলে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমাদের এলাকা আর স্কুলের মাঝে অন্য কোনো লোকালয় নেই। পাহাড়ি রাস্তা এবং স্কুলের মাঠের পাশেই রয়েছে একটা আদিবাসীদের শ্মশান। প্রায় 2008 সালের ঘটনা এটি। তখন আমার বয়স ছিল 20 কিংবা 21। অনেক সাহসী ছিলাম, সহজেই ভয় কাজ করতো না। এলাকার যে কোনো কাজে সবার আগে যেতাম। এখনকার মতো তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। প্রায় অধিকাংশ ঘরে বিদ্যুৎ ছিল না। মানুষ ডাক্তারের চেয়ে কবিরাজ, ওঝা, বৈদ্য, ঝাড়ফুঁক, তাবিজ এসব বিশ্বাস করত। তখন উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কবিরাজ আসতেন এই দিকে এবং মানুষকে বিভিন্ন চিকিৎসা দিতেন। কিছুদিন থেকে আবার চলে যেতেন। এলাকার মানুষও তাদের প্রচুর বিশ্বাস করতেন। সাধ্যের বাইরে হলেও কবিরাজ চিকিৎসার বিনিময়ে যা চাইত তা দেওয়ার চেষ্টা করতেন। তখন কবিরাজদের বেশ নাম ডাক ছিল, ডিম্যান্ডও ছিল বলা যায়। এমনি একদিন এলাকায় এক কবিরাজ আসলেন, মাঝবয়সী। কবিরাজকে দেখে এলাকার মানুষ বেশ আনন্দিত। কবিরাজ যেদিন এলাকায় আসলেন তার আগের দিন পাশের এলাকার এক আদিবাসীর মেয়ে আত্মহত্যা করে মারা যায়। তার বয়স ছিল 22 বছর। কি কারণে আত্মহত্যা করেছিল তা সঠিক জানা যায় না, তবে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এটুকু জানা যায়। সেদিন ছিল শনিবার। সারাদিন কবিরাজের এলাকার বিভিন্ন মানুষ গিয়ে বিভিন্ন চিকিৎসা নেয় এবং সবার মুখে মুখে ওই কবিরাজের কথা ছড়িয়ে পড়ে। সেদিন বিকেলে স্কুলের মাঠে ফুটবল খেলতে গিয়ে কোথায় ওই আত্মহত্যা করা মেয়েটার সৎকার করা হবে তা খুব কাছ থেকেই জানতে পারি। খেলাধুলার শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুবান্ধব মিলে সন্ধ্যায় আড্ডায় বসি। আমাদের মাঝে ওই আত্মহত্যা করা মেয়েটাকে নিয়েই কথা হচ্ছিল। এক একজন এক এক কথা বলছিল। হঠাৎ করে সেই কবিরাজ আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। তাকে দেখে আমরা সবাই বেশ চমকে যাই, তার থেকেও বেশি অবাক হই। উনি এসে সবার সাথে পরিচিত হয়ে ভালো খারাপ জিজ্ঞেস করেন। এক পর্যায়ে বলেন, তোমাদের সাথে আমার একান্ত কিছু কথা আছে, তোমরা কি একটু আলাদাভাবে শুনবে? আমরা কিছুটা অবাক হলাম। তারপর সবাই মিলে যারা ছিলাম প্রায় 5-6 জন
সবাই গেলাম একপাশে। কবিরাজ বললেন, আমি যা তোমাদের সাথে এখন শেয়ার করব তা তোমাদের কখনোই কারো সাথে শেয়ার করা যাবে না। প্রয়োজনে তোমরা কাজটা করো বা না করো। কাজটা করলে তোমাদের আমি 10,000 টাকা পুরস্কার দেব, কিন্তু এই কথা আমাদের ছাড়া আর অন্য কারো কাছে যাবে না। তখনকার সময়ে 10,000 টাকা মানে আমাদের কাছে অনেক কিছু। আমরা সবাই টাকার কথা শুনে খুবই খুশি হলাম। এত টাকা! কিন্তু পরক্ষণেই আমাদের সবার মুখ একদম কালো হয়ে গেল ওনার প্রস্তাব শুনে, কারণ আমরা কেউই তার প্রস্তাব শোনার জন্য প্রস্তুত ছিলাম না। একে অপরের মাঝে বলাবলি করলাম, কিভাবে সম্ভব? তার প্রস্তাব ছিল, তোমরা নিশ্চয়ই জানো পাশের এলাকায় একটা মেয়ে গতকাল আত্মহত্যা করে মারা গেছে, এবং তোমরা এও জানো তাকে কোথায় শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যাওয়া হবে। এখন তোমাদের কাজ হলো আজ রাত 12টার পর আমি তোমাদের যেভাবে বলবো ওইভাবে গিয়ে ওই শ্মশান থেকে লাশের পুড়ে যাওয়া একটা অংশ নিয়ে আসবে। ঠিক আমি যেভাবে বলি এটি নাভির অংশ, এবং সেভাবেই কাজটা করতে হবে। তোমাদের কোনো ক্ষতি হবে না, কিছুতেই ভয় পাওয়া যাবে না। ভয় পেলেই সমস্যা। এখন তোমরা যদি রাজি থাকো তাহলে কাজের পরেই আমি তোমাদের পুরো টাকাটা বুঝিয়ে দেব। ওই জিনিসটা আমি নিয়ে যাব। আর হ্যাঁ, ভুলেও কেউ এই কথা কাউকে জানাবে না। কবিরাজের এই প্রস্তাব শুনে নিজেদের মধ্যে আমরা বলাবলি করে তাকে মানা করে দিলাম। সবার চেহারায় ভয় আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সবার উত্তর শুনে কবিরাজ বলল, দেখো, টাকাটা তো আমি দেবই, লাগলে 5,000 টাকা আমি এখনই অগ্রিম দিতে রাজি আছি। কিন্তু সবাই একসাথে মানা করে দিল, এই কাজ আমাদের দ্বারা করা সম্ভব না। তারপর কবিরাজ হাসি মুখে বলল, যাই হোক, তোমরা না করলে আর কি। আবারও বলছি, আমাদের মাঝে এই যে কথাগুলো হলো কাউকে যেন বলবে না। আমরাও তাকে আশ্বস্ত করি কাউকে কিছু বলবো না। পরে কবিরাজ ওখান থেকে চলে যায়। আমরা নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে তেমন একটা আর বলাবলি করিনি। ঈশার আজান দেওয়ার পর বন্ধুরা যে যার মতো বাসায় চলে যায়। আমিও আমার মতো চলে যাই। ওনার 10,000 টাকার দেয়ার লোভ আমার মাথা থেকে কিছুতেই নামছিল না। আমার ভেতর তখন ভয়ের থেকে টাকার লোভ বেশি কাজ করছিল। আমি তখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে যাই হোক না কেন আমি কাজটি করব, এবং টাকাটা আমার চাই। রাত 9টার দিকে আমি কবিরাজের সাথে একা গিয়ে দেখা করি। তাকে আমি বলি, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনার দেখতে হবে। কবিরাজ রাজি হয়ে যায়। তখন সে আমাকে আমার বন্ধুদের কথা জিজ্ঞেস করে। আমি বলি, ওরা কেউ জানে না, আমি চাই না ওরা জানুক। কবিরাজ আমাকে আশ্বস্ত করলো, কিভাবে কাজটি করতে হবে আমার সাথে শেয়ার করলো। রাত ঠিক 12টার পর তুমি যাবে ওখানে, কেউ যেন টের না পায়। একা যাবে। শ্মশানে ঢোকার সময় একেবারে অন্যভাবে ঢুকতে হবে। গায়ে কোনো কাপড় রাখা যাবে না। পেছন থেকে কেউ ডাকলে পেছন ফিরে তাকাবে না। আর ওই জিনিসটা নিয়ে চলে আসবে সোজা, পেছনে ফিরে তাকাবে না। কবিরাজের কথা শুনে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি। মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে রাত 12টা বাজার অপেক্ষা করছিলাম। মনের ভেতর ভয় কাজ করছিল। উচিত অনুচিত ভাবতে ভাবতে রাত 12টা বাজলো। আল্লাহর নাম নিয়ে কাজ সাকসেস করার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আকাশে পুরো চাঁদের আলো ছিল। চারপাশটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে নদী, আর রাস্তার চারপাশে ঘন জঙ্গল। যাওয়ার পথে বারবার মনে হচ্ছিল আশেপাশের জঙ্গল, গাছপালা, বাঁশঝাড়গুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা যেন কিছু বলতে চায়, আমাকে বাধা দিতে চায়। বারবার মনে হচ্ছিল আমাকে যেন বারণ করছে ওদিকে না যেতে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, জনশূন্য পরিবেশ। ভয়কে পাত্তা না দিয়ে চলেই আসলাম শ্মশানে। কবিরাজের কথা মতো আমি শ্মশানে প্রবেশ করি। প্রবেশ করার সাথে সাথে আমি খেয়াল করলাম চারিদিকের বাতাসটা আরো কয়েক গুণ জোরে বইতে শুরু করলো। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। চারপাশ থেকে শত শত শেয়ালের ডাক ভেসে আসছিল। মনে হচ্ছে আমার খুব কাছেই ওরা ডাকছে। কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। আমি এগিয়ে যেতে লাগলাম। খুব সহজেই লাশ পোড়ানোর ওই স্থানে আমি পৌঁছে গেলাম। আমি বিকেলেই খেলার সময় দেখেছিলাম কোথায় লাশটি পোড়ানো হয়েছিল। চাঁদের আলোয় ছাইগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি নাভিটা খুঁজে পেতে
খুব একটা কষ্ট করলাম না। নাভিটা হাতে নিয়ে আমার সাথে থাকা পলিথিনের কাগজ দিয়ে সেটাকে মুড়ে ফেলি। সাথে সাথে পরিবেশটা আরো কয়েক গুণ ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার শুধু শেয়ালের ডাক না, মনে হচ্ছে পুরো বনের সব পশু পাখি যেন ডাকতে শুরু করেছে। আমার দিকে এগিয়ে আসছে সবকিছু ভেঙে চুরে। আমি শ্মশান থেকে বের হওয়ার জন্য হাঁটা শুরু করলাম, কিন্তু কিছুতেই আমার পা সামনের দিকে চলছিল না। অনেক জোরে বাতাস বইছিল। তখনই আমি শুনতে পেলাম পেছন থেকে খুব নরম এবং করুণ স্বরে কোনো একটা মেয়ে বলছে, ওটা নিও না, রেখে যাও। ভয়ঙ্কর কান্না মিশ্রিত কণ্ঠ। আমি ভয় পেলাম। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল করব না। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আরো দেখতে পেলাম পাহাড় থেকে বড় বড় আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে, একদম কাছে এসে মিলিয়ে যাচ্ছে। কোনো রকমে পেছনে না তাকিয়ে শ্মশান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে লাগলাম। পথের মধ্যে বেড়াল, বানর, শেয়াল, বিভিন্ন পশু পথ আটকাচ্ছিল। মনে হচ্ছিল আমার সাথে সমান তালে তারা দৌড়াচ্ছে, কেউ আমাকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু কোনো কিছুকেই পাত্তা না দিয়ে, আমি কোনো কিছুতে মনোযোগ না দিয়ে দৌড়ে বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে বাসার ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি অবাক হয়ে যাই, কিভাবে সম্ভব? রাত 3টা, 3 ঘন্টা আমি শ্মশানে ছিলাম। প্রচুর পরিমাণে শরীর কাঁপছিল, শরীর দিয়ে বৃষ্টির মতো ঘাম ঝরছিল। নাভিটাকে জানলার কাছে রেখে আমি ঘুমিয়ে যাই। রাতে আর কিছু বলতে পারি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম শরীরে প্রচুর জ্বর, আমার পেট ফুলে গেছে, নাভির জায়গাটায় প্রচন্ড ব্যথা। বাবা বলল শেষ রাতে আমার রুম থেকে কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছিল, কেউ যেন কিছু চাইছে, আকুতি মিনতি করছে। বাবার কথা শুনে আমার আর বোঝার বাকি রইল না কি ঘটেছে। ভয়ে আমি পরিবারকে সত্য বলার সাহসটা পেলাম না। বন্ধুরা দেখতে আসে আমাকে, আমি কবিরাজের কথা জিজ্ঞেস করি। ওরা বলে সকাল থেকে কবিরাজকে এলাকায় দেখা যাচ্ছে না। এই কথা শোনার পর আমার ভয় শতগুণ বেড়ে যায়। মনে মনে ভাবছিলাম, এ কি করলাম আমি সামান্য কিছু টাকার লোভে? বিকেলে হুজুরের কাছে নিল। হুজুর পেট ব্যথার পানি পড়া দিল, তাবিজ দিল, আর জ্বরের জন্য আব্বু ডাক্তারের কাছ থেকে ওষুধ আনলেন। নাভির ওই অংশটা আমি জানালার কাছে লুকিয়ে সেদিনের মতো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত 12টার পর একটা অদ্ভুত আওয়াজে হঠাৎ চমকে উঠলাম। কেউ যেন বাড়ির চারপাশে অনবরত ঘুরছে আর কিছু একটা চাইছে। এগুলো শুনতে শুনতে কখন যে আমার ঘুম ভেঙে যায় বলতে পারি না। সকালে ঘুম ভাঙার পর দেখি পেট আরো ফুলে গেছে, জ্বর সামান্য কমেনি। বাবা মা ভাইরা মিলে আলোচনা করে রাতে নাকি বাসার ভেতরে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়। যখন কেউ খুঁজে তখন আর কোনো কিছু মেলে না। আমার মনে ওই আওয়াজটা সবসময় ভাসতে থাকে। আমি কাউকে সত্যিটা বলতে পারছিলাম না, কিভাবেই বা বলবো। এইভাবে আরো 3 দিন কেটে যায়, কিন্তু শরীরের অবস্থা আরো খারাপের দিকে। পেটের ব্যথায় হাঁটতেই পারি না, পেট অনেকটা ফুলে গেছে, কিছু খেতে পারি না। প্রত্যেক রাতেই কিছু না কিছু খারাপ ঘটেই। বাসার সবাই রাত হলে আতঙ্কের মধ্যে থাকে, সবাই আমাকে নিয়ে চিন্তিত। পরে এলাকার হুজুর পরামর্শ দিলেন ভালো একজন আলেমের সাথে যোগাযোগ করতে, যারা জিন নিয়ে কাজ করেন। এদিকে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু ওই কবিরাজের কোনো দেখা নেই। আমার দাদা বাড়ি আবার বরিশাল, ওখানেও খবর গেল শরীরের অবস্থা ভালো না। দাদা চাচারা সব শুনে বলে ওখানে, অর্থাৎ বরিশালে নিয়ে যেতে। ওনাদের ওখানে ভালো মওলানা আছে যারা জিন নিয়ে কাজ করে থাকেন। কথা বলার পরের দিনই আমাকে বরিশালে নিয়ে যাওয়া হয়। দিন দিন শরীরের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। বরিশালে গিয়ে চাচা সহকারে আমি আর বাবা ওই আলেমের কাছে যাই। উনি আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু আমি সত্যিটা বলতে পারিনি, ভয় আর লজ্জায়। আমি অন্য একটি কারণ দেখিয়ে দেই। সব কথা শুনে ওই আলেম বলেন পরের দিন বিকেলে আমাকে নিয়ে ওনার সাথে দেখা করতে। এর মধ্যে উনি কোনো একটা উপায় বের করে ফেলবেন ওনার পালিত জিনের সাথে পরামর্শ করে। ওই দিন চলে আসি। পরের দিন কথা মতো বিকেলে আমি যাই আলেমের ওখানে। উনি যা বলেন তা শুনে আমার মাথা নিচু হয়ে যায়। আর কোনো উপায় ছিল না। আলেম সাহেব বাবা এবং চাচাকে এক এক করে সব সত্যি বলতে লাগলেন, কেন এমন হয়েছে, আমি কি করেছি ইত্যাদি। এবং আলেম সাহেব বলেন সেদিন আপনার ছেলে খারাপ জিনের পাল্লায় পড়েছে, ওকে একবার নিশানা করলে আর ছাড়বে না। আমি নাকি আমার সাহসের কারণে বেঁচে গিয়েছি, কারণ এত কিছুর পরও আমি পেছনে ফিরে তাকাইনি। নিশ্চয়ই আমার সাথে আমার বাবা মায়ের দোয়া ছিল, তাদের দোয়ার বরকতে ওই রাতে খারাপ জিনগুলো আমার কিছু করতে পারেনি। আলেম সাহেব আরও বলেন ওদের
যেই জিনিসটি আমার কাছে আছে সেটি যদি ফিরিয়ে দেয়া না হয়, তাহলে আলেম সাহেবও কিছু করতে পারবেন না। আলেম সাহেব এবার ওই কবিরাজ সম্পর্কে বললেন, সবাই কিন্তু মানুষের উপকারের জন্য জাদুবিদ্যা শেখে না, কেউ কেউ নিজ স্বার্থ হাসিলের জন্য জাদুবিদ্যা শেখে। ওই কবিরাজ তাদের মধ্যে একজন। নিশ্চয়ই ওই কবিরাজ আগাম সংকেত পেয়েছিল যে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তাই সে পালিয়েছে। আপাতত আর কিছু বলতে চাইছি না। এবার বাবা আমার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন আর বললেন, তোর টাকা লাগলে তুই আমাকে বলতিস, তোর মাকে বলতিস, এত বড় খারাপ কাজ তুই কেন করতে গেলি? আমি তোদের কোনো অভাব রেখেছি? বাবার কথা শুনে আমিও না কেঁদে পারলাম না। আমি অনুতপ্ত হয়ে বাবার কাছে ক্ষমা চাইলাম। চাচা আলেম সাহেবকে জিজ্ঞেস করলেন, হুজুর এখন উপায়? আলেম সাহেব বললেন, ওর রুমের জানালার মধ্যে ওই জিনিসটা লুকানো আছে, ওখান থেকে ওটা নিয়ে গভীর রাতে নদীতে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আসার সময় ভুলেও পেছনে তাকানো যাবে না, এবং ঘরের মধ্যে কোরআন খতম দিতে হবে। খারাপ জিনের আসর তাহলে কেটে যাবে। আলেম সাহেবের কথা মতো বাসায় যোগাযোগ করা হয়। ঠিকই আমার রুমের জানালার মধ্যে পলিথিনে পেঁচানো সেই নাভির অংশটি পাওয়া যায়, এবং তার নির্দেশ মতো সব কাজ সম্পন্ন করা হয়। 2-3 দিন পর আমরা বাসায় চলে আসি। অল্প দিনের মধ্যেই শরীর মোটামুটি সুস্থ হয়ে যায়, কিন্তু পুরোপুরি সুস্থ হতে 3 মাসের মতো সময় লাগে। তারপর থেকে ওই কবিরাজকে আর কখনো আমাদের এলাকায় দেখিনি। এই কথা বলে চাচা তার ঘটনা শেষ করেছেন। সবার প্রতি আমার অনুরোধ, লেখায় ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্টেড হলে জানাতে বলেছেন তিনি, এবং ঘটনা এভাবেই এখানেই শেষ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য, বিশেষ করে বান্দরবানের প্রেক্ষাপটে এই ঘটনাটি হওয়া এবং সে সাথে চমৎকারভাবে লিখে পাঠানোর জন্য। পুরো ঘটনাটা যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এরকম ঘটনার প্রত্যাশা করি আরও অনেক বেশি আপনার কাছ থেকে। আশা করছি ভবিষ্যতেও আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একজন অতিথি, তার সাথে কথা বলবো। তার আগে আমি দেখি সিং চৌধুরী আমাদের কমেন্ট করেছেন, রাশিয়া থেকে কমেন্ট করেছেন, সোহান ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে আছেন, নাম পড়তে পারলাম না, রাসেল ভাই লালমোহন বলছি। আচ্ছা, এমডি মাহমুদ আর্জেন্টিনা অনেকগুলো পতাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কাপাসিয়া গাজীপুর থেকে মাহাদি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি রাজশাহী থেকে আর্য আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জাকির ঢাকা মতিঝিল থেকে, জাপান থেকে সিয়াম আছেন আমাদের সঙ্গে। এছাড়াও লালবাগ থেকে জুয়েল আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আশিক বাসাবো থেকে, ঝিনাইদহ থেকে নয়ন শুনছেন আমাদের সঙ্গে। আর সেই সাথে আরও অনেকেই, ভোলা থেকে লালমোহন আমাদের সঙ্গে আছেন, এবং এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহাদুর বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে এরকম একটা কথা বলেছেন। আমি ঠিক বুঝতে পারলাম না কিসের ভিডিওর কথা বলছেন। আমাদের আজকে যে শোটা চলছে এটার নাম হচ্ছে বান্দরবানে শ্মশান, এবং বান্দরবানের শ্মশানে, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা একটু চলে যাবো আমাদের অতিথির কাছে। চলুন আমরা অতিথির সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম শাহরিয়ার হাসান সাইফ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলে আছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোন টিম সাপোর্ট করছি। আমি সবসময় বলি যে আমি তো ভালোর দলে, সো যে টিম ভালো খেলবে সেই টিমেই আছি আমি। তো এখন আপনার সঙ্গে একটু যদি আপনার পরিচয়টা একটু জানতে চাই, যে আপনি কোথা থেকে বলছেন। আপনার নামটা তো আমিই বলে দিলাম, কোথা থেকে বলছেন, কি করেন আপনি, যদি একটু সবাইকে বলতেন। আমি বর্তমানে এই বছর আর কি এসএসসি ব্যাচে এসএসসি স্টুডেন্ট, এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, এবং আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা। এক্সেলেন্ট। যেহেতু আপনি জি, আপনার জি, খুলনার ঘটনা অনেক পছন্দ, এটা আমি জানি। আর জি, এই ভূত.com বিষয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে ভূত.com একটি ইউটিউবের শুধু একটি ইউটিউবের প্ল্যাটফর্ম নয়, বরং এখানে হলো লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের একটি ইমোশন আর কি। মানুষ এখন বর্তমানে যেমন দেখা যাচ্ছে পর্তুগাল, তারপর ফ্রান্স, জাপান,
ব্রাজিল, আর্জেন্টিনা এইগুলো নিয়ে মানুষ কিন্তু অনেকে মানে আনন্দে মেতে আছে, এগুলো তাদের ইমোশন। তেমনই ভাই আমি বলতে চাই আমার মন থেকে যে ভূত.কমটা হচ্ছে আমার কাছে একটা ইমোশন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকারভাবে বলার জন্য। আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন, আমি বিশ্বাস করি যে ওখানেও আপনি অনেক আনন্দ পাবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের। আ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যে ঘটনাটা বলবেন, আমি খুলনার ঘটনা আসলেই সবসময় পছন্দ করি। কারণ খুলনার ঘটনা এই পর্যন্ত বেশিরভাগ ঘটনাই এত বেশি রকমের ভয়ংকর হয়েছে যে কেউ শুনে প্রচণ্ড ভয় পেয়েছেন, ভয়ের সাথে আতঙ্কিত হয়েছেন, কেউ কষ্ট পেয়েছেন ভয়ের সাথে। কিন্তু ভয়টা সবসময় ছিল। তো আজকে আপনি যে ঘটনাটা বলবেন সেটা তো খুলনা অঞ্চলেরই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, মানে এই ঘটনাটা তাহলে শুরু করে দিই ভাইয়া। এই প্লিজ। ঘটনাটা ঘটে হচ্ছে ২০১৯ সালের দিকে, যখন আমি হেফজখানায় পড়াশোনা করি। আমি মাদ্রাসার স্টুডেন্ট। তো আমাদের মাদ্রাসার একটি বর্ণনা দিই। মাদ্রাসাটা হচ্ছে প্রত্যন্ত একটি গ্রামের ভিতরে। মাদ্রাসাটা মানে একবারে মাঠের ভিতরে আরকি। গ্রামের ভিতরে যেমন মাঠ থাকে, মাঠের টল জমি, ওই টল জমিতে মাদ্রাসাটা তৈরি করা হয় আরকি। একটু উঁচু জমি, যার কারণে মাদ্রাসাতে যাতে পানি-মানি না আসে এইগুলোর কারণে। সো তারপর ওখানে আমাদের মাদ্রাসা যখন মানে আমরা পড়াশোনা শুরু করি, তখন থেকেই একটা জিনিস লক্ষ্য করি, মানে আশেপাশের আবহাওয়াটা রাত্রের পরে কেমন যেন গম্ভীর হয়ে ওঠে। ওই সময় ছোট ছিলাম তো অত বুঝতাম না। কিন্তু ওখানে পড়াশোনা করি আমি ১৬ সাল থেকে। ১৬, ১৭, ১৮ এভাবে যাওয়ার পর ১৯ সালের দিকে ঘটনাটা যখন ঘটে আরকি, তো আমাদের মাদ্রাসার যিনি পরিচালক ছিলেন, তিনি চায়নাতে ব্যবসা করেন। সো চায়নাতে একবার গেছিলেন, ওইবার গেছিলেন। যাওয়ার পর উনি ওই জায়গা থেকে একটি তাবলিগ জামাত তার সাথে নিয়ে আসেন। আমাদের ওই মাদ্রাসাতে আসে, তারা এসে অনেক কথা বলে, নসিহত করে। এরপর আমাদেরকে তারা খুশি হয়ে ৳১,০০০ একটি নোট দেয় যে, "তোমরা তোমাদের ইচ্ছামত খরচ করো।" মাদ্রাসাতে প্রায় ১৫-২০ জন ছাত্র ছিলাম। তো ঘটনাটা ওই দিনে ঘটে। তো আমাদেরকে যখন বলে, আর হয়তো এখানে যারা ঘটনা শুনছেন আমার জানা মতে, তো তাদের ভিতরে হয়তো অনেকেই জানেন যে মাদ্রাসা রিলেটেড, মাদ্রাসাতে যারা পড়াশোনা করে প্রতি বৃহস্পতিবারে তাদের সবচেয়ে প্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে মুড়ি পার্টি করে। যে বন্ধু-বান্ধব সকলে মিলে টাকা উত্তোলন করে সকলে মুড়ি পার্টি করে। সো আমরাও এই চিন্তাটাই করি, যেহেতু একজনরা টাকা দিছে, তো আমরা ভাবি যে আমরা একটি মুড়ি পার্টি করব। তো আমরা মনে করেন মাদ্রাসা থেকে বের হতে আমাদের মাগরিব হয়ে গেছে। বাজারে গিয়েছি। বাজার প্রায় মাদ্রাসা থেকে ২ থেকে ৪ কিলোমিটার দূর। সেখানে গিয়ে আমরা মানে তৈলাক্ত জিনিস যেগুলো আছে আরকি, চপ, পেঁয়াজু, বেগুনি, এই জিনিসগুলো কিনে নিয়ে আসছি। আনার পরে মানে আমাদের আসতে আপনার প্রায় মাগরিব পার হয়ে অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের সাথে ফোনও নাই, লাইটও নাই। এখন মাঠের রাস্তা দিয়ে আসতে হবে। তো মাদ্রাসাতে যখন আমরা ১ম এ যাই, তখন শুনেছি যে মাদ্রাসায় যাওয়ার পথে, মাঝপথে আরকি একটা জাম গাছ আছে, ছোট জাম গাছ। তো জাম গাছে নাকি অলৌকিক কিছু থাকে আরকি, অনেকে বলে। দুপুরবেলা দেখেছে, অনেকে রাত্রে দেখেছে। তো আমি এইগুলো আমরা বিশ্বাস করতাম না। তারপর আপনার আমরা ওখান থেকে মানে আসি। তো বন্ধু-বান্ধব যখন এক জায়গায় থাকে, একটু ইয়ার্কি আড্ডা হয়। তো আমার যে বন্ধু ছিল তার নাম ইমরান। তো উনি মানে আমার বন্ধু ও আমার একসাথে আসছি। তো আমাদের সাথে রয়েছে ভাজা, তারপরে চপ, বেগুন, পেঁয়াজি, প্রত্যেকটা জিনিসই রয়েছে। আমার বন্ধু আমাকে বলছে, "শোন, অনেক কষ্ট হয়ে গেছে, এই জায়গায় একটু বসি। বসে আমরা কিছু খাই। খেয়ে তারপর মাদ্রাসাতে আবার যাবো।" তো আমি তখন ওকে বলছি যে, "রাত্রবেলা মানে অনেক রাত হয়ে গেছে তো। তো এখন এইটা না খাওয়াই ভালো। মাদ্রাসাতে গিয়ে আমরা খাবো।" মানে ও ঘটনার ভিতরে একটি কথা আমি বলতে ভুলে গেছি রাসেল ভাই, এই যে খাওয়ার বিষয়টা। তো এইটা হচ্ছে যে মানে এক্সট্রা ভাবে আমরা নিজেদের জন্য কিনে নিয়ে আসছিলাম। তো তারপর ও আমাকে বারবার রিকোয়েস্ট করে। তারপর আমরা ওখানে মানে বসি না, আর হাঁটতে খাইতে আসি। আর ঘটনাটা এই জায়গা থেকেই শুরু হয়। তো ঘটনাটা ঘটেই আপনার এমন কাহিনী হয় কি, মানে আমরা ওইটা খাইতে আসছি। আমাদের সাথে ছিল ভাজা। ওই ভাজাটা আমরা খাচ্ছিলাম। কিন্তু হাতে করে যখন খাওয়া হয় ভাজা, আপনারা হয়তো জানেন যে ওই হাতে করে খাওয়ার কারণে হাতে অল্প কিছু লেগে থাকে। তো আমরা হাতটা ঝাড়া দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমার সামনেই হচ্ছে সেই জাম গাছটা। এখন আমরা এই বিষয়গুলো শুনেছি, কিন্তু বাট এগুলো কখনো বিশ্বাস করি না। মানে তখন বিশ্বাস করতাম না, ছোট ছিলাম। তো ওই জায়গা থেকে আর একটু হয়তো ৩ থেকে ৪ কদম সামনে যখনই গিয়েছি, শুকনো জায়গাতে আমার পা পিছলে আমি পড়ে যাই। শুকনো জায়গাতে আমি পা পিছলে পড়ে যাওয়ার পর আমার বন্ধু আমাকে তোলে। তোলার পরে আমার আস্তে কানে ফিসফিস করে বলে, "শোন, তুই কি কোনো শব্দ শুনছিস?" আমি বলছি, "কই না তো, কোনো শব্দ শুনিনি।" বলছে, "আমি শুনছি।" আমি বলছি, "কিসের শব্দ?"
একটু ভালো করে বুঝিয়ে বল। তখন আমার বন্ধু আমাকে বলে যে তুই পড়ে যাওয়ার সাথে সাথে মনে হইলো যে ধানের খেতে যে আল, মানে ধানের ভুঁই তো দুই পাশে ধানের ভুঁই, তো ধানের ভুঁইয়ে যে আইল, এই আইল দিয়ে কিছু একটা অনেক স্পিডে উড়ে চলে গেল মনে হইলো, মানে ধানটা দুই ভাগে পাশ করে চলে গেছে। তো আমি তখন বুঝতে পারি যে আশেপাশে হয়তো আমাদের আশেপাশে কিছু একটা আছে যারা হয়তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, অথবা আমরা তাদেরকে বিরক্ত করেছি। তো তখন মানে আমরা ভাবি যে তাহলে কিছু একটা করা দরকার। তখন আমার বন্ধু কি করে, আমাকে বলে তাহলে তাড়াতাড়ি মাদ্রাসাতে দৌড়ে দৌড়ে চলে যাই। তো আমরা দুইজনই এক দৌড়ে মাদ্রাসার ভিতরে চলে যাই। যাওয়ার পর ওখানে উস্তাদরা থাকেন, তারা শোনে যে কি হয়েছে, মানে এইভাবে হুটোপাটা করে দৌড়ে আসছি। তো আমরা তখন সত্য কথাটা কাউকে বলিনি। আমরা বলছি যে ঘটনাটা যে আমরা কুকুর দেখে ভয় পেয়েছি রাত্রবেলা, হুজুররাও বিশ্বাস করে নাই যে রাত্রেবেলা কুকুর থাকতেই পারে। তো এইভাবেই ওই সময়টা গেল। এরপর রাত্রে আমরা মুড়ি পাটি করলাম। এরপর ঘুমানোর সময় আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমরা ঘুমাবো, তো ওই মাদ্রাসাতে মানে বৃহস্পতিবারের দিন, তার আগের বৃহস্পতিবার মানে এক সপ্তাহ আগে আমার একটি বন্ধু অসুস্থ হয়। হওয়ার পরে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর সে বাসায় রয়েছে অসুস্থ, অর্থাৎ তার জ্বর এসেছিল। আমরা তখন বসে রয়েছি, থাকার পরে মানে আমরা মুড়ি পাটি শেষ, বসে আছি। এমন সময় হয় কি, হঠাৎ করে দূরে মনে হচ্ছে মাদ্রাসার যে বেড়া দেওয়া, বেড়ার গা মানে বেড়াতে হেলান দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবছি যে কে ওইটা, এবার একটু এগিয়ে গিয়েছি দেখার জন্য যে কে ওইটা। আর গিয়ে দেখি আমার সে বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে রাসেল ভাইয়া, আমরা যখন গিয়ে দেখছি, তো মানে বুক পর্যন্ত দেখতে পারছি স্পষ্ট, আর নিচের টুকু পুরো ধোয়া। মানে আমরা চোখের সামনে দেখছি যে একটা মানুষ, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তার বুক পর্যন্ত, অর্থাৎ তার একটা ফতুয়া পরা, ফতুয়াটুকু দেখতে পাচ্ছি, আর এর নিচে সাদা ধোয়া। তো বুঝতে পারছেন রাসেল ভাই, সামনাসামনি এই জিনিসটা যখন দেখছি মানে অবস্থাটা কেমন। তো ও ওই জিনিসটা, ওই অবয়বটা আমাদের মাদ্রাসার ভিতরে ঢুকতে এই জন্য পারছে না, কারণ মাদ্রাসাটা বন্ধ করা ছিল, যার কারণে এটা মাদ্রাসার ভিতরে ঢুকতে পারিনি। এরপর আমরা তাড়াতাড়ি এসে শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার জন্য জানলা দিতে যাবে, জানলা যখন দিতে গেছি, তো দেখছি খেজুর গাছ আছে জানলা সোজা সোজা একটা, জানলা থেকে হয়তো 5-10 হাত সামনে, তো খেজুর গাছে ঝুলে আছে। তখনই এরকম ভাই ধোয়া হয়ে পেঁচিয়ে আছে, আর শুধু ফোঁটাটুকু দেখা যাচ্ছে ফোঁটার উপর দিয়ে। তো আমরা ভয়ে তখন কি করবো, উঠে করে এসে আয়তাল কুরসি দুই বন্ধু একসাথে দুই হাত শক্ত করে ধরে আয়তাল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। আমরা কখন ঘুমাইছি এটা টের পাইনি। এরপর আপনার সকালে ওঠার পরে আমরা দেখি, মানে সকলে দেখে যে আমাদের প্রচন্ড জ্বর। পরে আমাদের যে মহতামিম সাহেব আর কি মাদ্রাসার বড় হুজুর, সে মাদ্রাসাতে আসার পরে সে বুঝতে পারে যে আমাদের সাথে কিছু একটা হয়েছে। এরপরে সে আমাদের কাছে শুনে যে কি হয়েছিল বা কি বৃত্তান্ত, আমরা ঘটনাটা তাকে বলি। বলার পরে সে ওই সময় আমাদেরকে বকাবকি করেনি, কারণ আমরা যেহেতু ছোট আর বিষয়টা বুঝতে পারিনি, যার কারণে সে আমাদেরকে বুঝিয়ে বলে। এবং সে ওই সময় একটা নির্দেশনা আমাদেরকে দিয়েছিল। নির্দেশনাটা এমন যে তোমরা ছোট এবং বড় যেই হও না কেন, তোমাদের উচিত মানে রাস্তাঘাটে হয় অথবা দেখা যাচ্ছে বাজার ঘাটে হয়, বেশিরভাগ সময় খোলামেলা ভাবে কোনো কিছু না খাওয়া, আর যদিও খাও তাহলে সেটা এক স্থানে বসে খাও। কারণ আমরা যেখানে বাস করছি, আমরা যেখানে থাকি, হয়তো আমরা একজন আছি এখানে, তাদের অস্তিত্ব দেখা যায় না, এই জন্য আমরা তাদেরকে দেখতে পারি না। হয়তো আমাদের এখানে তারা 10-15 জন বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, এমন হতে পারে। তো তারপর থেকে রাসেল ভাইয়া চেষ্টা করি এইভাবে মানে খোলামেলা ভাবে কোনো জিনিস না খাওয়া। আর লিসেনারদেরকে আমি বলবো যে এই ঘটনাটা হয়তো বেশি ভয়ঙ্কর না, তারপরেও রাসেল ভাই একটা কথাই বলে, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। তো রাসেল ভাইয়া আমার ঘটনাটুকু এতটুকুই। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে আরো 7-8টা ঘটনা আমি কালেক্ট করে রেখেছি, আপনাদের এখানে দেব। যদি আপনার অনুমতি দেন তাহলে এরপর থেকে আমি ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও শুনছিলাম এবং আমরা অনেকদিন পরে আসলে বলতে গেলে বা খুলনা অঞ্চলের কেউ সরাসরি আমাদের সাথে যুক্ত হলেন এবং তার ঘটনা শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনি যেভাবে বললেন আপনার ঘটনা আমরা পাবো। আপনি ভালো থাকবেন।
ওকে, জি, আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে এই যে একটা ওয়েবসাইট লঞ্চ করলাম, তারপরে ভূত.com-এ 2 মিলিয়ন হলো। আমরা আসলে আরো ভালো করতে চাই, আরো ভালো কিছু উপহার দিতে চাই সবাইকে। সেজন্য দোয়া করবেন যেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটা দিতে পারি। আপনি ভালো থাকবেন। আসসালাম। আমরা আচ্ছা, আপনার যদি লিসেনারের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন, বলে তারপরে আপনাকে আমরা বিদায় জানাবো। লিসেনারের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রথমেই তো বলে দিয়েছি যে ভূত.com এটা শুধু ইউটিউবের একটি প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে আমার মানে প্রত্যেকের একটা আবেগের স্থান। তো সকলের উদ্দেশ্য করে বলবো যে সকলে এখান থেকে, ভাই আমি একটা জিনিস কি, অনেকে বলে যে ভূত.com-এ কি আছে, এটা কি শোনে মানুষ, হয়তো ফালতু ঘটনা বা এই জাতীয়। তো আমি তাদেরকে গর্ব করে বলি যে রাসেল ভাই যে ঘটনাগুলো বলে, এইগুলো ফালতু ঘটনা না। আর এই ঘটনাগুলো যারা শোনে, অবশ্যই রাসেল ভাইয়ার কণ্ঠের প্রেমে তারা পড়বেই। কেউ যদি একটা নারীর প্রেমে না পড়ে, তাহলেও আপনার কণ্ঠের প্রেমে তাকে পড়তে হবে ভাইয়া। আমি আমার হৃদয় থেকে বলছি। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে মানে যারা এই কথাগুলো বলে যে ভূত.com-এ ফালতু ঘটনা হয়, তা আমি বলি যে ভাইয়া, যে এখানে যে ঘটনাগুলো বলে এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আর সকলকে বলবো রাসেল ভাইয়াকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং রাসেল ভাইয়ার জন্য আমাদের মাঝে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ দান করুন। তিনি যেন অসংখ্য দিন আমাদেরকে এভাবেই ভয়ের রাজ্য, অচিনপুর সহ সব রকম ঘটনা আমাদেরকে শোনাতে পারে। এইটুকুই বলবো রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন এবং আপনি আসলে খুব চমৎকারভাবে বললেন আমাদেরকে, এবং এরকম ধরনের কথা আসলে সবসময়ই আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয়। সত্যি কথা বলতে আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয় এই ধরনের কথাগুলো। এবং আসলেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এই ভালোবাসা দেবার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে শোটা একটু দেরি করে শুরু করেছি, কারণ জানেন যে আজকে একটা খেলাটা এমন সময়ে পড়ে গেছে, একদম মানে কি বলবো, খেলার মাঝামাঝি সময় হয়তো আমাদের শো শুরু করতে হতো। তো এই ব্যাপারটার কারণে আমি ভাবলাম যে যেহেতু দেখছি যে খেলাটা, যদি আমি ঠিক করেছিলাম যে খেলা যদি 90 মিনিটসে শেষ হয় তাহলে, বা 90 মিনিটসের কাছাকাছি সময় শেষ হয়, তাহলে আমরা আজকে শো করবো, আদারওয়াইজ কালকে করবো। কারণ অনেক ফ্যান আছে আমাদের বাংলাদেশের, আমি জানি তারা সবাই হয়তো মানে ওই সময়টায় শুনতে পারবেন না। তো সবার সুবিধার জন্য এটা করেছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ, এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা, আপনারা এই ভালোবাসা যে জানাচ্ছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনা। সুতরাং একটু সময় আমাদের সঙ্গে থাকবেন আশা করি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফিরে এসে আমি আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। আপাতত ঘটনায় চলে যাচ্ছি। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভূত.com-এর সকল শ্রোতারা আশা করি সবাই ভালো আছেন। কিছু কারণে আমার নাম ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। আমি অনেক আগে থেকেই ভূত FM শুনতাম, এখন নিয়মিত ভূত.com শুনি। আজকের ঘটনাটি ভূত.com-এ শেয়ার করা আমার প্রথম ঘটনা। তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি, দয়া করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি মূলত বাগেরহাট জেলার একটা এলাকা কেন্দ্রিক ঘটনা। বাবার চাকরির সুবাদে আমরা পরিবার সহ ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমাদের এলাকাটি ছিল একদম একটা জঙ্গলের কাছে। বলতে গেলে এলাকার পেছনেই অনেক বড় এবং ঘন গাছপালা দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত বাগান। আমরা থাকতাম ওই এলাকার একটি বাড়িতে। বাড়িটি অনেক বড় এবং গাছপালা দিয়ে ভরা, অনেকটা গাছ ছমছমে বাড়ি। বাড়ির চারিদিকে বাউন্ডারি দেওয়া ছিল এবং বাড়িটির পেছনেই সে পরিত্যক্ত বাগানটি। বাড়িতে মোট 3টি ঘর। একটিতে আমরা থাকতাম, একটিতে অন্য ভাড়াটিয়ারা, আর অন্য একটাতে বাড়িওয়ালারা। ঘটনা 1। বাড়িটি অনেক আগে থেকেই একটু হন্টেড। তো আমাদের বাড়িওয়ালারা মাঝে মাঝেই তাদের কাজের জন্য ঢাকা যেত। তারা দুজন স্বামী স্ত্রী থাকতো ঘরে। ছেলেরা চাকরির সূত্রে দূরে থাকে। ঢাকা যাওয়ার সময় আমাদের কাছে তাদের ঘরের চাবি দিয়ে যেত, কারণ আমরা ছিলাম তার বাড়ির অনেক পুরাতন ভাড়াটিয়া, তাই বিশ্বস্ত ভেবেই চাবি দিত। তো আমাদের বাসায় টিভি ছিল না,
তাই তারা চলে গেলে বা ঢাকা গেলে আমি সকালের দিকে অথবা দুপুরের খাওয়ার পর তাদের ঘরে টিভি দেখতে যেতাম। আমি যখনই তালা খুলে ঘরে ঢুকতাম তখনই আমার কেমন যেন একটা অন্যরকম ভয় ভয় লাগতো। মনে হতো ঘরের ভেতরে অন্য কেউ আছে, কেমন একটা যেন লাগতো। ঘরটা অনেক বড় এবং অন্ধকার। আমি ভয়ে ভয়ে তাদের শোবার ঘরে গিয়ে টিভি ছেড়ে দিতাম, কিন্তু আমি কখনোই কমফোর্ট ফিল করতাম না। শুধু মনে হতো কেউ যেন আছে আর আমাকে দেখছে, তাই বেশিক্ষণ টিভি দেখতে পারতাম না। ফাঁকা ঘর, তাই রাতের বেলায় শোবার জন্য তার ছোট বোন আসতো। একদিন তাদের সাথে ঘটে এক অলৌকিক ঘটনা। তারা রাতে শোয়ার পর যখন ঘরের সব লাইট বন্ধ করে দেয় তখন তারা অনুভব করে ঘরের মধ্যে কে যেন হাঁটছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। তারা ভয়ে লেপ মুড়ি দিয়ে মাথাটা বের করে দেখতে চেষ্টা করছিল কেউ আছে কিনা। হঠাৎ তারা দেখতে পায় লাল দুটো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তারা খুবই ভয় পায় এবং চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকে। একটু পর সব স্বাভাবিক হয়ে যায়। একদিন ঠিক ভর দুপুরে খাওয়া শেষ করে তাদের ঘরে যাব টিভি দেখতে, কিন্তু তালা খুলতে যাওয়ার আগেই দেখতে পাই তালাটা জোরে জোরে দুলছে। বাতাসের পক্ষে এত জোরে তালাকে নাড়ানো সম্ভব নয়, তাই এটা দেখে ভয় পেয়ে দ্রুত ঘর থেকে চলে আসি আর আম্মুকে বলি। আম্মু বলে ওই ঘরে এখন না যেতে। তারা ঢাকা থেকে আসার পরেই তাদের সব ঘটনা জানানো হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে বাড়ি বন্ধ করবে। তো যথারীতি আমাদের এলাকার মসজিদের হুজুরকে ডাকা হয় এবং সে এশার নামাজ পড়ে সেখানে আসে। এসে বাড়ির সবাইকে বলে তিনি না বলা পর্যন্ত কেউ যেন ঘর থেকে বের না হয় এবং মহিলারা যেন তাদের মাথার চুল বেঁধে রাখেন। তারপর হুজুর বাড়ি বন্ধ করার প্রক্রিয়া শুরু করেন। বাড়িটা মূলত আয়তাকার, সামনের দিকে রাস্তার সাথে এবং পেছনের দিকে পুরাতন বাগানের সাথে লাগানো। বলে রাখা ভালো যে বাড়িওয়ালার ঘরের পেছনেই একটি বিরাট চম্বল গাছ আছে, অনেক পুরনো। লোকমুখে শুনেছি এটা নাকি জিনের আস্তানা। তো হুজুর তার কাজ শুরু করেন। প্রথমে তিনি পেছনের দিকে শুরু করেন, সাথে সাথেই বাড়ির পেছনের দিকে চম্বল গাছ সহ পেছনের সব গাছগুলোতে যেন ঝড় ওঠে। বড় বড় ইট এসে পড়তে থাকে চালের ওপর। অনেকক্ষণ ধরে এই তাণ্ডব চলে এবং এর মধ্যে হুজুর তার কাজ শেষ করেন। বাড়ির সবাইকে বলেন কাল সকাল ছাড়া কেউ যেন বাইরে বের না হয়। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার 3 থেকে 4 বছর পরে ওই বাড়িওয়ালার স্ত্রীকে তার শোবার ঘরে কে বা কারা নৃশংসভাবে জবাই করে হত্যা করে। ঘটনা 2। একদিন ওই এলাকার এক মহিলা অনেক রাতে তার বাড়িতে যাচ্ছিলেন। তখন তিনি দেখেছিলেন যে ওই বাড়ির ভেতরের গেটের ধারের একটা নারকেল গাছে একটা ছোট ছেলে, গায়ে জব্বা পরা, সে উল্টো হয়ে উঠে যাচ্ছে। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পান এবং কয়েকদিন পর্যন্ত তাঁর জ্বর থাকে। আমাদের এলাকায় এমন অনেক ভৌতিক ঘটনা বারবার ঘটার কারণে এলাকার লোকজনের উদ্যোগে কবিরাজ আনা হয়। কবিরাজ অনেক চেষ্টা করে জানতে পারেন যে এলাকায় একটি খারাপ জিন বা পিশাচের উপস্থিতি আছে। সে এই এলাকাতেই থাকে। কবিরাজের ভাষ্য মতে পিশাচটির নাম ঝর্ণা। ঘটনা 3। যেভাবে শুনেছি ওইভাবেই লিখছি। আমাদের ওই এলাকায় একজন লোক ছিলেন যিনি মূলত দর্জির কাজ করতেন। স্কুলের জামা, ইউনিফর্ম এই জাতীয় জিনিসপত্র আমরা তার কাছ থেকে বানাতাম। তার দোকান ছিল বাজারের মধ্যে। তো দোকানের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। একদিন কাজের চাপ বেশি থাকায় দোকান বন্ধ করে বাড়িতে রওনা দিতে অনেক বেশি দেরি হয়ে যায়। বাড়িতে ফেরার পথে হাতের ডান পাশে 6-7টা তাল গাছ আছে এবং বাম পাশে অনেক পুরনো একটা পুকুর। পুকুরের পাড় দিয়ে রাস্তা। তো পুকুরের পাড়ে আসার সময় তার মনে হয় কে যেন তাকে তাল গাছের উপর থেকে ডাকছে। সে একটু পেছন ফিরে কাউকে দেখতে না পেয়ে ভয় পায়, মনে মনে দোয়া কালাম পড়তে থাকে। হঠাৎ করে একটি শব্দ শুনতে পায়। মনে হলো তাল গাছ থেকে জোরে কিছু একটা মাটিতে পড়ল। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। সে 7-5 না ভেবে তড়িঘড়ি করে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হাঁটার সময় তার মনে হতে থাকে পেছন পেছন কেউ হাঁটছে। পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তার মনের ভয়টা আরো বেড়ে যায়। সে দ্রুত হাঁটতে হাঁটতে দোয়া কালাম পড়তে পড়তে কোনো রকমে বাড়িতে পৌঁছায় এবং ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন হঠাৎ করে বাইরে থেকে তার নাম ধরে বিভৎস কণ্ঠে কেউ ডাকে এবং তাকে দরজা খুলে দিতে বলে।
ঘরে তার স্ত্রী এবং এক ছেলে ছিল। তার এই অবস্থা দেখে ভয়ে কেঁদে ফেলে। বাহির থেকে আওয়াজগুলো আরো তীব্র হতে থাকে, আর দরজার মধ্যে ধারালো কিছু দিয়ে আঁচড় কাটলে যেমন শব্দ হয় তেমন শব্দ হয়। মনে হচ্ছে যেন হিংস্র কোনো জন্তু তার নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। ঘরের দরজাটা মোটা স্টিলের শীটের ছিল, তাই আঁচড়ের শব্দগুলো বেশ তীব্র শোনা যাচ্ছিল। তারা সবাই ঘরের ভেতরে দোয়া কালাম পড়তে থাকে, ফলে অনেকক্ষণ পর সব বন্ধ হয়। সকালে উঠে দরজার দিকে তাকাতেই তারা দেখতে পায় আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কোনো হিংস্র কিছু তার ধারালো নখ দিয়ে দরজা খুবলে খুবলে ঘরে প্রবেশ করতে চেয়েছে। এই ছিল ঘটনা। আরো অনেক ঘটনা আছে ওই এলাকা কেন্দ্রিক। ঘটনাটি সিলেক্টেড হলে ইনশাল্লাহ পরবর্তীতে আরো ঘটনা পাঠাবো। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে, আপনি পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি নাম দেখতে পাচ্ছি, কোথায় থাকেন দেখতে পাচ্ছি, ফোন নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু তিনি চেয়েছেন সেহেতু আমি তার কোনো কিছুই উল্লেখ করছি না। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো।